নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দগ্ধ শরীর। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দগ্ধ শরীর। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। বৌমা আর ছেলের ঘর থেকে সন্ধে হতেই প্রবল হাসাহাসির শব্দ ভেসে আসতেই মাথাটা গরম হয়ে গেল প্রভাদেবীর। রান্না করছিলেন তিনি। চারিদিকে বেড়ার ছাউনি দেওয়া, ওপরে টিনের চালার এক চিলতে রান্নাঘর। সামনেই রয়েছে টিউবওয়েল, তারই পাশে পাকা শৌচালয়। গোটা ঘরটাই বেড়া ছাউনি দিয়ে ঘেরা, ওপরে টিন। ছেলের বিয়ে হয়েছে আজ মাস 3 হলো। বৌমা শতরূপা, কর্মের সঙ্গে সঙ্গে রূপেও বেশ গুণবতী। শরীর স্বাস্থ্য সুন্দর, তবে ছেলে বিমল, একটু রোগাটে। এই কারণেই তো পুকুর ঘাটে জামা কাপড় কাচতে গিয়ে শাশুড়ি নিন্দা করতে শুরু করেন বৌমা শতরূপার। মেয়েটিকে পছন্দ করে নিয়ে এসেছিলেন শ্বশুর মশাই সুবোধ ঘোষ। এই পাড়ায় সুনাম আছে ওনার। উনি একসময় কাজ করতেন খাদানে। সেইখানেই অ্যাক্সিডেন্টলি ওনার একটা পা নষ্ট হয়ে যায়। তারপর থেকেই বাড়িতে এসে নিজের শিক্ষাগত যোগ্যতা থাকবার কারণে অনেক ছাত্রছাত্রীদের পড়িয়ে বেশ সুনাম করেছেন সুবোধবাবু। এই যে ওনার বৌমা শতরূপা, ও নারী ছাত্রী ছিল। মাথা খুব একটা ভালো না, অথচ গায়ে গতরে মেয়ে বড় হয়ে গিয়েছে। সুবোধবাবুই শতরূপার জন্য নিজের ছেলের সম্বন্ধটা পেরেছিলেন। যদিও প্রথমে রাজি ছিলেন না প্রভাদেবী, বলেছিলেন মুখে পানের খিলি পুড়ে দিয়ে, মরণ, আজ আপনি শুনেছ ছেলের বাপ মা গেছে মেয়ের বাড়ি ছেলের জন্য সম্বন্ধ চাইতে। সে না হয় নাই গেল, তুমি না হয় বিকল্প হলে। আজকাল বিকল্প লোকেরা খুব বেশি ভাইরাল হয়। রাখো দেখি তোমার ইংরেজি শব্দ, ও আমার মাথায় ঢোকে না। বাবু সবে চাকরিটা পেয়েছে, এখনই ওকে দায়িত্বে বাঁধলেই হলো। কটা দিন একটু উড়ুক। ওই উড়তে গিয়েই তো মুশকিলটা করবে। শহর থেকে কোনো মেম তুলে নিয়ে আসবে, তখন তুমি মানতে পারবে তো? এর থেকে তোমার মতো অশিক্ষিত একটা গাইয়া তোমার সঙ্গে সংসার করবে, ঘরের কাজকর্ম করবে। তুমি তো এমন বৌমাই চাও। তাছাড়া শতরূপা আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। পড়াশোনায় খুব একটা মাথা নেই, এই জন্যই তো রাখাল বলছিল মেয়ের সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দেবে। তা আমার গ্রামে অত সুন্দর একটা গুণবতী সুন্দরী মেয়ে থাকতে, আমার ইয়ং ছেলে থাকতে, আমি কিনা অন্য গ্রামে সেই মেয়েকে বিয়ে হতে দেখতে পারি? তাই বলো। চুপ করে গিয়েছিলেন তিনি, যদিও মনে মনে শতরূপার প্রতি প্রথম থেকেই অনেকটা রাগ। আয়নার সামনে দাঁড়িয়ে প্রভাদেবী নিজেকে দেখেন। বছর 45-এর প্রভাদেবী নিজে কিন্তু খুব একটা কম সুন্দরী নন। মাথার চুলগুলো এখনো অবধি একটাও পাকেনি, কোমর ছাপিয়ে। শীতে সিঁদুর পরে, কপালে টিপ পরে, ঢাকায় জামদানি শাড়িতে বেশ নতুন বউটি লাগে। কিন্তু চোখের তলায় কালি আর কপালের ভাঁজ, গায়ের চামড়া গুটিয়ে যাওয়া ইত্যাদি তো অতিরিক্ত বয়সের লক্ষণ। শতরূপাকে প্রথম দিন দেখতে গেলেন তিনি অনেক জোর জবরদস্তির পর। ছেলেকে বলার পরে সে তো লজ্জায় লাল। 22 বছরের অবোধ শিশুর মতো হাসতে হাসতে এসে বলেছিল, তোমাদের পছন্দ হলে আমার পছন্দ। তাছাড়া প্রেম যে করব, সেই টাইমটা আর পেলাম কোথায়? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই চাকরি পেয়ে গেলাম, আর চাকরি পেয়েই তোমরা বিয়ে দিয়ে দিচ্ছ। তা আমার তো ইচ্ছে নেই রে বাবা। সবসময় পান খাওয়া অভ্যেস ওনার, সুতরাং সেইভাবেই বললেন, মা,
পানের খিলিটা ফেলে আসো তো। মুখে থুতু নিয়ে কথা বললে না আমার অসহ্য লাগে। দাঁড়া দেখি, টুক বল। কিছু না, তোমাদের পছন্দ হলে আমারও পছন্দ। এই তো আমার উপযুক্ত ছেলের মতো কথা। তাছাড়া শতরূপাকে তো তুই দেখেছিস, চিনিস। চুপ করে বাবার কথা শোনে সৌভিক। হ্যাঁ, শতরূপাকে দেখেছে। ক্লাস 8-এ যখন পড়তো ফ্রক পরে আসতো, অথচ ওর সেই ফ্রকের আবরণীর ভেতরে ওর সুন্দর দেহটা আর তার সঙ্গে লক্ষ্মীমন্ত মুখশ্রীটা বেশ আকর্ষিত করত সৌভিককে। তখন সে পড়াশোনা করছে। এখন চাকরি বাকরি পেয়ে যে মনের মধ্যে দোলা দিয়ে যাওয়া সেই মেয়েকেই নিজের স্ত্রী করতে পারবে, এটা তার ভাবনার অতীত। সুতরাং অঘ্রাণ মাসে নির্দিষ্ট দিন দেখে সুন্দরভাবে বিবাহ সুসম্পন্ন হলো। রাখালের আর্থিক অবস্থা একদমই ভালো না, তাই বৌমাকে সোনার গয়নায় ভরিয়ে নিয়ে এলেন সুবোধবাবু। বেশ ভালোই পয়সা আছে ওনার, আর 5টা গ্রামের মধ্যে নামডাক আছে। বছর 55-র সুবোধবাবু এখনো টিউশনি করান, অনেক উঁচু উঁচু ক্লাসে পড়ান, এমনকি চাকরির পরীক্ষার পড়াশোনাটাও। বৌমাকে বরণ করে ঘরে তুলতেই পাড়া প্রতিবেশীরা বললে, বাবা সুন্দরী তো বটে, তবে হ্যাঁ আমাদের শতরূপার ভাগ্য আছে বলতে হবে। রূপের জোরেই কিনা এত সুন্দর শ্বশুর বাড়ি পেলে। শাশুড়ি গলা খাঁকারি দিয়েছিলেন, অর্থাৎ নিজের রূপের প্রশংসাটাও শুনতে চেয়েছিলেন পাড়া প্রতিবেশিনীর কাছ থেকে, কিন্তু শুনতে হলো, নাও দিদি, এবার যতই চুলে রং করে ঢাকায় জামদানি পরে সিঁদুর পরো না কেন, তোমার বৌমা তোমার থেকে অনেক সুন্দর। শুনলেই শরীর পিত্তি জ্বলে ওঠে একেবারে। ইচ্ছে করছিল বরণ ডালাটা ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু রীতি রেওয়াজ মেনে চুপচাপ বরণটা করে নিয়েছিলেন তিনি। ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে ওনার সে কি রাগ, পারলে আয়নাকে ছুঁড়ে ভেঙে ফেলে দেন। এরপরে তো অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে ছেলের ভোলটাই বদলে গেল। বলল, মা, সকালের দিকটা শতরূপা তাড়াহুড়ো করে আমার জন্য রান্না করছে, দুপুরেও করছে, কিন্তু রাতের দিকটা ওকে একটু ছাড় দিও। সন্ধ্যেবেলা আমি বাড়ি ফিরে এলে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। হ্যাঁ, নিশ্চয়ই বেরোবি। তাছাড়া তোর মার এখন আর কাজ কোথায়, সব তো বৌমা একাই সামলায়। তাই তো, আমার তো কোনো কাজ নেই না। ঠিকই তো বলছি, দিনে যে কবার চুল আঁচড়াও তার ঠিক নেই। এত বেশি র্যাপান্সেল নাকি এই বয়সেও চুল বড় করার ইচ্ছে হয়েছে? হ্যাঁ, ঠাট্টা করেছিলেন সুবোধবাবু, কিন্তু বুঝতে পারেননি কতটা মাথা গরম করলেন ওনার স্ত্রীর। খেতে বসে ভাত বাড়তে গিয়ে শতরূপা শুধু মুখ ফসকে বলে ফেলল, মা আপনি বসে পড়ুন না সকলের সঙ্গে, আমি তারপরে খাচ্ছি। না বাবা না, আগে তুমি গেল রাসখানি, তারপরে আমি খাবো। সবার সাথে কাও দেখি তুমি, তোমার সৌর আর তোমার বরের সঙ্গে। বাপের জন্মে কখনো বেটা ছেলেদের সঙ্গে বসে খাওয়া শিখিনি আমাদের বাড়িতে গো, তুমি শিখেছ বোধহয়। মাথা গরম হয়ে গিয়েছিল সৌভিকের। ও কি খারাপ বলেছে? তোমায় খেতে বসতে বলেছে, তা তোমাকে ভাত দিয়ে ও বসে পড়বে, 4 জনে মিলে একসাথে খাবো। ছোট্ট সংসার আমাদের। তুমি এখন, বাবু বিয়ে হলো কদিন না যেতেই তুই পর হয়ে গেলি বাবা। কথাটা বলতে গিয়ে ঠোঁটের কষ বেয়ে বেরিয়ে পড়ল অনেকটাই পানের পিক। ওই গড়িয়ে পড়া পানের পিক দেখে সম্পূর্ণ খাওয়াটাই নষ্ট হয়ে গেল সৌভিকের। দেখ, আর ভাল লাগে না, এই রেগুলারই অশান্তি সহ্য করতে হচ্ছে বাবা। দেখতে পাচ্ছ তো, আমার মনে হচ্ছে শতরূপাকে নিয়ে আমার আলাদাই হতে হবে। দেখেছ, বিয়ের কদিন যেতে না যেতেই ছেলে আমার হাড়ি আলাদা করছে। ও আমার কি হলো গো, ও আমার কি হলো? বাড়া ভাতের সামনে বসে নেকা কান্না কেঁদো না। তোমার আবার খাওয়া নিয়ে চিন্তা কিসের? লক্ষ্মী তোমার ঘরে এসে বসে আছে। আমার বৌমা আসার পর আমার টিউশনি কত বেড়েছে, ছেলের চাকরির পদোন্নতি হয়েছে কয়েকদিনের মাথায়। এটা বুঝতে পারছো তো, কে লক্ষ্মী আর কে অলক্ষ্মী? ও, এবার আমি অলক্ষ্মী হয়ে গেলাম? সে কি চিৎকার! শতরূপা প্রথম দিন থেকেই বুঝতে পারে শাশুড়ি তাকে একেবারেই পছন্দ করে না। সেই জন্যই সে শাশুড়ির মন জুগিয়ে চলার চেষ্টা করে সর্বত্র। কিন্তু হায় রে মেয়ের ভাগ্য। মাস 3 পর ওদের মধ্যে কথা হচ্ছে, সেইটা আড়ি পেতেই শুনছিলেন দরজার কাছে দাঁড়িয়ে। দরাম করে দরজাটা খুলতেই সৌভিক হুড়মুড়িয়ে ঘরের মধ্যে পড়ে গেলেন প্রভাদেবী। এ কি,
তুমি দরজার কাছে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? ও গো না, আমি এখান দিয়েই যাচ্ছিলাম বলে উঠে বসতে গিয়ে দেখতে পেলেন বৌমার গলাটা চকচক করছে। ও কি, ওটা কি রে বাবু? ওটা ওটা একটা হাড়। বাবা, চকচক করছে? হ্যাঁ, ওই 5টা হিরে বসানো আছে। হিরে? ও তো অনেক দাম। ওই হিরের কুচি, খুব একটা দাম না, সোনার চেনে। সবসময় পরার জন্য ওকে কিনে দিলাম, আজ ওর জন্মদিন। ঘর থেকে বেরিয়ে গেলেন উনি। এমন একটা ভাব যেন শতরূপাকে সোনার চেন আর হীরের লকেট কিনে দিয়ে কত বড় ভুল করে ফেলেছে সৌভিক। চোখের জল মুছতে মুছতে ঘরে যখন ঢুকছেন, সুবোধবাবু বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। কি হলো, আবার কারো কাছে ঠাপানি খেয়ে এলে নাকি? চুপ করো তো, আমি আবার কোথায় যাব? নিশ্চয়ই কারো কাছে উদম গালাগালি বা কোনো কথা শুনে এসেছো। তোমার যা মুখ প্রভা, তোমাকে তো আমি চিনি। এই তো কদিন আগেই ঝগড়া করে এসেছিলে ওই গদাইয়ের মায়ের সঙ্গে, একটা ঘটি নিয়ে, মনে পড়ে? পরে পরে, তবে এ বিষয় আলাদা। এখন থেকেই সংসারের হালটা না শক্ত করে ধরতে হবে, না হলে লক্ষ্মী দৌড় মারবে। হলোটা কি? শোনো, তোমার ছেলে তোমার বউয়ের জন্যে হীরের মালা কিনে নিয়ে এসেছে, সোনার চেনে হীরের লকেট। বাহ, সে তো ভালো খবর। ভালো খবর? বলি, আমার জন্মদিনটা কবে তুমি মনে রেখেছ? হাসালে। তোমার আমার জন্মদিনের আবার বার্থ সার্টিফিকেট আছে নাকি যে বলবো? সালা, আমারই জন্ম কবে হয়েছে আমার বাবা মা ঠিক করে বলতে পারে না, শুধু বলে হ্যাঁ আমার জন্ম হয়েছিল শ্রাবণ মাসে, এইটুকুই। তারিখ ফারিখ কি মনে রাখার সময় ছিল বাবা মার? তাছাড়া 14-15টা ভাই বোনের মধ্যে কে কবে জন্মেছে, কবে যে বড় হয়েছে, বুঝতে বুঝতেই বয়স পেরিয়ে যেত। তাহলে এবার আমারটাই বলো, আমার বাপটা কি করে মনে রাখবে? ওহ, তোমরা তো 2 বোন ছিলে, তোমার মায়ের মনে রাখাটা উচিত ছিল। খুব গায়ে লাগে প্রভাদেবীর। বরের কাছ থেকেও তিনি সাপোর্ট পেলেন না। যাচ্ছ কোথায়? যাই একটু, যেদিকে মন চায়। হ্যাঁ হ্যাঁ, যাও। পাশের বাড়ির বউদের কাছে গিয়ে নিজের বৌমার নামে কতগুলো কথা লাগানি ভাগানি করে আসো। কি বললে? আমি লাগানি করি? তাছাড়া কি করো? আবার কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। শতরূপা শ্বশুর শাশুড়ির ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। মা, মা, আপনি রাগ করছেন? আমি ওই চেন পরবো না, খুলে রেখে দিয়েছি। থাক বাপু, আদিককে মারতে হবে না। এক তো গতর দিয়ে আমার ছেলেকে বুলিয়ে রেখেছ, তোমার আঁচল সে ছাড়ে না কখনো। তার উপরে এখন আমার সোনার গয়না, মাসে মাসে কিনো আর কি, আর আমার ছেলেটাকে ফকির করো। শতরূপার খুব দুঃখ হয়। সে ঘরে ফিরে গিয়ে বিছানায় শুয়ে অঝরে কাঁদতে থাকে। কিছুক্ষণের জন্য ঘর থেকে বাইরে গিয়েছিল সৌভিক, আনতে গিয়েছিল মিষ্টি। আজকে যেহেতু শতরূপার জন্মদিন, বাড়িতে থাকলে শতরূপার বাবা শত কষ্ট হলেও একটু পায়েস করে খাওয়াতেন, কিন্তু এখানে তো সেটা বলারই উপায় নেই, তাই একটু মিষ্টি মুখ করানো আর কি। হে কি হয়েছে? কিছুক্ষণের জন্য গেলাম, এরই মতো লঙ্কা কাণ্ড। বিছনা থেকে উঠে এসে সৌভিকের বুকে আছড়ে পড়ে শতরূপা। কাঁদতে কাঁদতে ভিজিয়ে দেয় সৌভিকের জামাটা। কি হয়েছে? আহা, বলবে তো। আমাকে তুমি বাপের বাড়ি রেখে এসো, তোমার মা আমাকে একদম সহ্য করতে পারে না গো। আমি সব সময় চেষ্টা করি ওনার চোখের মনি হয়ে থাকতে। এই সংসারে আছেটা কে বলো তো? তুমি আর বাবা। সকালতেই বেরিয়ে যাও, বাবা দুপুরবেলা ফিরে আবার টিউশনি করে। থাকি তো 2টো প্রাণী, আমার দম বন্ধ হয়ে আসে গো। 2টো গল্প করতে পারি না। পাশের বাড়ির কোনো বৌদি গল্প করতে এলে তোমার মা হাত ধরে নিজের ঘরে ঢুকিয়ে নেয়, তারপরে আমার নামে কত কিছু বলে। আচ্ছা, আমি কি এতই খারাপ? তুমি সত্যি বলছো? তাহলে কি মিথ্যে বলছি? তোমায় বলতে ইচ্ছে করে না। আমি সংসারটাকে আগলে রাখতে চাই, আমি চাই সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে। বিশ্বাস করো, আমার মা বাবা আমাকে ভাঙতে শেখায়নি গো। আমি এই সংসারে এসেছি নিজেকে নিজেকে তোমাদের মতো করে গড়ে পিঠে নেওয়ার চেষ্টা করছি, আমি ভাঙতে আসিনি গো। সৌভিক শতরূপার কপালে একটা আলতো চুম্বন করে, বলে, দেখছি আজ রাতে খেতে বসে কথাটা বলবো খনি। খেতে বসার পর 2 গাল ভাত মুখে দিয়ে সৌভিক বলে, তুমিও বসে পড়ো মা, তুমিও বসো। হ্যাঁ, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আরে মাত্র তো কটা প্রাণী মিলে সংসার, বসো বসো।
সুবোধবাবু থালাটা ধুয়ে নিয়ে এলেন বৌমার জন্য। নিজের হাতে ভাত বেড়ে দিয়ে বৌমাকে বললেন, নাও মা লক্ষ্মী, ছেলের পাশে বসে খেয়ে নাও দেখি মা। আরে আমারটাও বাড়ি, আজকে তোমার জন্যে স্পেশাল রান্না করেছি। কি বাবা? মাংস করেছি। সৌভিক তো নিয়ে আসলো সন্ধ্যের পর, মিষ্টির প্যাকেট আর মাংস। তোমার নাকি জন্মদিন, আমায় আগে বলনি কেন মা? বাবা। হাত ধোয়ার আগেই শতরূপা উঠে যায়। বাবা এবং প্রভাদেবীর চরণ ছুঁয়ে প্রণাম করতে যাবে, এমন সময় প্রভাদেবী পা দুটোকে সরিয়ে নিলেন। সুবোধবাবু বললেন, আমি আশীর্বাদ করছি, তুমি আমার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো, আর অবশ্যই সুস্থ নাতি বা নাতনির জন্ম দাও, বুঝলে? শতরূপা লজ্জা পেয়ে যায়। দুজনে মিলে বেশ সুন্দর করেই খাওয়া দাওয়া করছিল। হঠাৎ করে প্রভাদেবী খাচ্ছেন না দেখে সুবোধবাবু বললেন, নিজের হাতে ভাত বেড়ে দিলাম, মাংসের লেগ পিস পছন্দ করো, তোমাকে দিলাম, খাও। বয়ে গেছে আমার এই ভাত খেতে। থালা থেকে প্রায় ছুঁড়ে ফেললেন তিনি। এগুলো কি করছো প্রভা? দিন দিন কি তোমার রাগ বাড়ছে? তোমার প্রবলেমটা কোথায় বলো তো? আজ পর্যন্ত নিজে কোনোদিন আমাকে ভাত বেড়ে দিয়েছো নি? দিয়েছ? এই বৌমা এলো, নতুন বৌমার শরীরের আকর্ষণে, তার রূপ দেখে তুমি কি বলছো এগুলো? ওকে আমি মেয়ের মতো দেখি? থাকো থাকো মেয়ের মতো, রব বুঝি, বুড়ো বয়সের চুকচুকানি। প্রভাদেবী কাঁদতে কাঁদতে উঠে গেলেন, মাটি করে দিয়ে গেলেন বাকি 3 জনের খাওয়া। শতরূপা কেঁপে উঠেছিল শাশুড়ির মুখে কথাটা শুনে, সঙ্গে সৌভিক। মিষ্টি তো খাওয়া হলোই না, মাংস ভাত শেষ পর্যন্ত কুত্তায় খেলো। সেই দিন রাতে সৌভিক বাবার সঙ্গে দেখা করলো বাড়ির বাইরের উঠোনে। রান্নাঘরে তখন কাজ করছিল শতরূপা। এটো বাসনগুলো কাচিয়ে কুচিয়ে ভুলোকে খেতে দিয়ে বাসনগুলোকে ধুয়ে দুধ গরম করতে গিয়েছিল। প্রত্যেক দিন রাতে হলুদ দুধ খাওয়া অভ্যেস শ্বশুর মশাইয়ের। মাঝে মধ্যে খায় সৌভিক, তবে আজকে আর খাওয়ার কোনো ইচ্ছে নেই। সিগারেটটা ধরিয়ে বাবার দিকে তাকিয়ে দেখতে পেল বাবা নিজেও সিগারেট খাচ্ছে। আয় আয়, লুকিয়ে লুকিয়ে খেতে হবে না, আয়। নির্দিষ্ট বয়সের পরে বাপ বেটা বন্ধু হয়। তবে সংসারটা যে কোন দিকে যাচ্ছে রে বাবা। যেহেতু বাবা বয়স্ক, তাই সিগারেটটা 2 টান দিয়ে ফেলে সৌভিক আগিয়ে এলো, বলল, বাবা, আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। মা যেরকম শুরু করেছে, এতে না একসঙ্গে থাকাটা খুব মুশকিল। আমারও তাই মনে হচ্ছে রে বাবা। তুই বল, আমাদের 4টে মাত্র প্রাণীর সংসার, তোর কোনো ভাই বোন নেই। হ্যাঁ, তুই আমাদের একমাত্র, আমি মরলে সব তো তুই পাবি রে বাবা। কিন্তু তোর মা যা শুরু করেছে এই লোকের কাছে, এই 5টা গ্রামে, আমার আর মান সম্মান বলে কিছু থাকবে বলতো? আমি মানুষকে শিক্ষা দিই একসঙ্গে থাকার, ঝগড়াঝাটি না করার, সেই ছাত্ররাই তো আমার দিকে আঙ্গুল তুলবে রে। আরে আমার সংসারেই তো অশান্তি। বল, তোকে বিয়ে দেওয়ার পর ভেবেছিলাম দুজনে মিলে বেশ নিশ্চিন্ত হব, ছেলে আমার সংসারী হয়েছে, বৌমা আমার মনোপুত, তুইও ভালোবাসিস তোর বউকে। আরে বাবা, তোদের সুখেই তো আমাদের সুখ। কিন্তু এই সামান্য বিষয়টা তো মা বুঝতে চায় না বাবা। আজকে একটা সামান্য সোনার চেন, বিশ্বাস করো, চেনটা 3 গ্রামের, একদম পাতলা অল্প সোনা, আর লকেটটা হীরের টুকরো দিয়ে করা, ছোট্ট ছোট্ট 5টা লকেট। এমন কিচ্ছু দাম নয় বাবা, অন্তত আমি যা মাইনে পাই তার থেকে। তা আমি আমার বউকে সাজাবো না বলো তো? আমি তো অফিসে লোনের দরখাস্ত পর্যন্ত করেছি। এই ভাঙা ঘরে ওকে রাখবো না, তোমাদেরকে নিয়ে পাকা ঘরে তুলবো। অথচ আমার কপালটাই মনে হচ্ছে। ঠিক অমন সময় বাড়ির ভেতর থেকে চিৎকার শোনা যায়, গেল 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 গেল, সব শেষ হয়ে গেল গো। রান্নাঘরে আগুন লেগে গিয়েছে। আচমকা স্টোভটা বাস্ট করেছে। আজ গ্যাস শেষ হয়ে গিয়েছে, 2 দিন হলো, এখনো পর্যন্ত দিয়ে যায়নি, তাই স্টোভেই রান্না হচ্ছিল। দুধের হাঁড়িতে ফুটন্ত দুধটা ফুটছিল। শতরূপা একটু অন্যমনস্ক থাকায় স্টোভটা ব্লাস্ট করে, আর শতরূপা সারা গায়ে আগুন লেগে যায়। পাড়ার লোক ছুটে আসে, কিন্তু ততক্ষণে শতরূপার দেহের 80% পুড়ে গিয়েছে। দ্রুত তাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে ডাক্তার ট্রান্সফার করে দিলেন শহরে। অ্যাম্বুলেন্সে করে শতরূপার দগ্ধ শরীরটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওর গলার সোনার চেন আর 5টা লকেট, হিরেগুলো চকচক করে উঠেছে, যেন সৌভিককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সবকিছু। শহরের হাসপাতালে পৌঁছানোর পর
ডাক্তাররা চেক আপ করে জানালেন রোগী অনেকক্ষণ আগেই মারা গিয়েছে। সৌভিক ভীষণভাবে ভেঙে পড়েছিল। বাড়িতে মৃতদেহ আনার পর সৎকারের কাজ সুসম্পন্ন হয়। সৌভিক মুখাগ্নি করে। গোটা পাড়ার মধ্যে শোকের ছায়া। মাত্র 3 মাসের মধ্যে একটা বউ এইভাবে চলে গেল। শতরূপা শাশুড়ির সে কি কান্না! পাড়ার লোককে ডেকে ডেকে বারবার নিজের দুঃখের কথা জাহির করতে থাকলেন। বললেন, একটা ভালো মেয়ে ডেকে দাও দিকি। হ্যাঁ, ছেলেটার জন্য কত সুন্দর বউ পছন্দ করে নিয়ে এলো তোমাদের দাদা। বউটা কিনা আত্মহত্যা করলে। ও দিদি, তোমার বৌমা সত্যি আত্মহত্যা করেছিল নাকি? কথাটা বললেন এক বউ। পাশের বাড়ি নয় তিনি, বেশ খানিকটা দূরে। তবে এই মহিলার সঙ্গে বেশ ওঠা বসা আছে। আত্মহত্যা নয় তো কি? শহর থেকেই তো পুলিশ নাকি দেহটাকে কাটাছেড়া করেছিল, সেখানেই তো জানা গিয়েছে। না, বৌমাকে পোস্টমর্টম করা হয়নি, বাবা মা করতে দেয়নি, তাছাড়া সৌভিকও চায়নি। কথাটা শুনে যেন কোথায় একটু তৃপ্তির নিঃশ্বাস ফেললেন তিনি। ব্যাপারটা সম্পূর্ণভাবে ভুলেই গিয়েছিলেন। পাঁচু ঘটককে লাগালেন ছেলের জন্য সম্বন্ধ দেখতে। বলছি, বৌদি, সম্বন্ধ দেখবো মানছি, কিন্তু ছেলে তো দোষ বড়ে, বউও তো সেরমই হবে। হয় ডিভোর্সি, না হলে না 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 আমার বললে তো হবে না। দেখো বাপু, তোমাকে আমি নগদ 5,000 টাকা দেব। তুমি ভালো সুন্দর দেখে মেয়ে আনো, যার সাথে আমার ছেলেটাকে বেশ মানায়। বিশেষ করে সেই মেয়ের যেন আমি তাকে পছন্দ করি আর আমাকে পছন্দ করে। হ্যাঁ, দেখতে খুব একটা ভালো না হলেও চলবে। বলে আয়নার দিকে তাকিয়ে নিজেকে একবার পরখ করলেন। কিছুদিন আগে রাখাল এসেছিল, সস্ত্রীক। খুব কান্নাকাটি করছিল মেয়ের জন্য। ওই একটা মাত্র মেয়েই ওনার। ছেলে আছে, তবে অনেকটাই ছোট। সৌভিক তো রাখালের চোখের দিকেই তাকাতে পারছিল না। মেয়েটার গলার চেনটা সৌভিকের কাছেই রয়েছে। সৌভিক প্রত্যেক দিন রাত্রেবেলা ওই চেনটাকে হাতে নিয়েই কান্নাকাটি করে। দুঃখে মনটা যেন কাতর হয়ে ওঠে ওর। মাস 6 পর পাঁচু ঘটকের ঠিক করা এক পাত্রী, তার সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হলো সৌভিককে। সুবোধবাবুর এত শিগগিরই ছেলেকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু প্রভাদেবী বললেন, দেখো, ছেলে যেহেতু একবার বিয়ের স্বাদ পেয়েছে, তাই ওকে বিয়ে দিয়ে দাও। তুমি বাপ হয়ে বোঝো না, রোজ রাত্রেবেলা কান্নাকাটি করে। সে তো করবেই। বিয়ের পর কত ভালো মেয়েটার সঙ্গে সংসারে বাঁধলাম ওকে, কিন্তু ও রাখো দেখি, যে গেছে গেছে, তার কথা ভেবে তো আর লাভ নেই, দিনও চলবে না। তাই তোমার আমার মরণের পর ছেলে কার সঙ্গে থাকবে এই ভাবনা চিন্তা আমাদেরই করতে হবে। কিন্তু একবার রাখালকে বলে, ও বেটাকে বলে কি হবে? ও তো মেয়ে খোয়া গিয়েছে। এমন করে বলো না, যার সন্তান গেছে সে বোঝে। তুমি কি আমার সঙ্গে যাবে নাকি আমি একাই? বুঝতে পারছি তুমি আমাকে না নিয়ে যাবে না, তবে একটা কথা বলছি, আমি কিন্তু ওখানে গিয়ে কোনো কথা বলতে পারবো না, কারণ আমি জানি আমার বৌমার জায়গা কেউ নিতে পারবে না। বুঝলাম, চলো দেখি, এখন তোমার এই মুখখানা দেখালেই চলবে। স্ত্রীর সঙ্গে গিয়েছিলেন। যেই মেয়েটিকে দেখানো হলো, সেই মেয়েটি 16 বছর বয়সে একবার পালিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে নাকি সংসার করেনি। পালিয়ে যাওয়ার দিনই বাবা মা তাকে নিয়ে এসেছে। এখন ওইসবে কিছু যায় আসে না সৌভিকের। বাবা মার পাল্লায় পড়ে বিয়ে করাটা যেন একটা দায়বদ্ধতা হয়ে গিয়েছে তার। মেয়েটির ছবি দেখেছিল সৌভিক, আর বারবার শতরূপার মুখটা ভেসে উঠেছিল। কাজে কর্মে মন নেই। বন্ধু মহলে প্রত্যেকে বলছে, আবার বিয়ে কর ভাই। দেখ, তোর বউটা আত্মহত্যা করেছিল, কেন করেছিল সেই কারণটাও তুই খুব ভালো করে বুঝতে পারছিস। তোর মা হয়তো ওকে সহ্য করতে পারতো না, ডিপ্রেশনে ভুগছিল তাই, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি মানে? দেখ, তোর তো এখন বয়স, বিয়ে কর, বউটাকে নিয়ে ভালো থাক। শতরূপাকে যত তাড়াতাড়ি পারিস ভুলে যাওয়ার চেষ্টা কর। তোরাই হয়তো ঠিক বলছিস, স্মৃতি আগলে আর কতদিনই বা বেঁচে থাকবো। কথাটা বলেছিল সৌভিক। এরপরে বছর ঘুরতেই ব্রাহ্মণকে ডেকে
নানা রকমের কাজকর্ম করে পিণ্ডদান করা হলো শতরূপার নামে। সেই পিণ্ড কাকপক্ষীতে এসে খেলো। মনে মনে ভাবলেন শতরূপার শাশুড়ি প্রভা, যাক আপদ বিদে হয়েছে। বিবাহের দিন সুসম্পন্ন। ছেলেকে বরণ করে বললেন, যা বাবু, আমার জন্য দাসী নিয়ে আয়। হ্যাঁ, এবার তোমার জন্য সত্যি দাসী আনতেই যাচ্ছি। বিয়েটা করতে যেন মনটা চাইছেই না, বিবেক থেকে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, রাখালবাবু আর তার স্ত্রী কতটা খারাপ ভাবছে সৌভিককে। বউ মরার সঙ্গে সঙ্গেই আবার বিয়ে করার জন্য চুকচুকানি। শিক্ষিত ছেলে হয়ে ব্যাপারটা মানতে অনেকটা সময় লাগছে। সুবোধবাবুর নিজেও বেশ খানিকটা কেমন যেন অন্যমনস্ক। বিয়ে করে বউ নিয়ে আসার পর পাড়া প্রতিবেশী যখন দেখতে এলো তখন বলল, যাই বলো দিদি, আগের বৌমার মতো সুন্দরী না। অন্তত এই মেয়ের পাশে তোমাকে দাঁড়ালে তোমাকেই যেন কচিটি মনে হবে। একেবারে পাক্কা জালিম। কি রে কোস তোরা। সেবারের মতো বরণডালা হাতে নিয়ে এবার আর কটু কথা শুনতে হলো না। সেই শাড়িটাই পরেছিলেন আর সেই গয়নাই, যেটা নাকি আগের পক্ষে। তখন তো শুনতে হয়েছিল বৌমা সুন্দরী, উনি বুড়ো। আজ উল্টোটা। যেই মেয়েকে পছন্দ করে নিয়ে এসেছেন সেই মেয়ে মোটামুটি চলনসই, তবে দেখতে শুনতে খুব একটা ভালো নয়। পড়াশোনাও একদমই জানে না, 5 পর্যন্ত পড়ে আর পড়েনি। স্ত্রীর দিকে একবারও চোখে চোখ মেলে তাকাতে পারেনি সৌভিক। বারবার ভিতরের বিবেক তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কাল রাতের দিন তার নতুন স্ত্রীকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল পাশের বাড়ির বৌদির কাছে। প্রথম পক্ষের স্ত্রী খুব একটা কথাবার্তা বলে না, একেবারেই চুপচাপ। সারা রাত নাকি চুপচাপ ঘুমিয়েছে। বউ ভাতের দিন বউকে বরণ করে আনার সময় তিনি বললেন, তোমার আগের বউটা কত মিশুকে ছিল হে, সারা রাত আমায় ঘুম হতে দেয়নি। কত কথা, কত গল্প তোমার সম্পর্কে, তোমার বর সম্পর্কে, নিজের বর সম্পর্কে জিজ্ঞেস করেছে। মিশুকে ছিল, তবে এবার যাকে এনেছো বড় ঠেঁটা, কথাই কয় না। মনে মনে খুশি হয়েছিলেন প্রভাদেবী। ভালো তো, মেয়ে মানুষের এত কথা বলার কি আছে? চুপচাপ সংসার করবে। তোমরা যাও দিনি। বৌভাতের অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার পর গভীর রাতে অতিথিরা চলে যাবার পরে সৌভিককে স্ত্রীর ঘরে পাঠানো হয়। সৌভিক নিজের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কিছুতেই ওই ঘরে যেতে চাইছিল না। টিনের ঘর, বিছানা, এই যে সবটাই যেন ওর কাছে আবার নতুন করে শুরু করার একটা অন্য রকমের জগৎ। আর সেই জগতে বারবার আঘাত হানছে ওর পুরনো স্মৃতি আর অতীত। এই বিছানাতেই তো শতরূপার সঙ্গে এক হয়েছিল সে। আবার আর একটা নতুন বিছানায় নতুন একটা স্ত্রীর সঙ্গে কিছুতেই ভেতর থেকে মানতে পারছে না। শোন বাবু, পেছন থেকে ডাক দিলেন প্রভাদেবী। বলছি, বৌমার জন্যে নতুন কিছু এনেছিস? অবাক হয়ে গেল সৌভিক। শতরূপার বেলায় তো মা এই প্রশ্নটা করেনি, বলেওনি, শিখিয়েও দেয়নি। এদিকে শতরূপার কাছে যখন এসে বসেছিল সৌভিক, শতরূপা ফ্যালফ্যাল করে তাকিয়ে বলেছিল, আমার জন্য তুমি কিছু আনোনি? আনবো? কি আনতে হয়? এ বাবা, তুমি শহরে চাকরি করো, তুমি জানো না ফুলসজ্জার দিন স্বামী স্ত্রীকে আংটি পরায়? সৌভিক তখন ভেবেছিল, আমাকে তো বাবা মা কেউ বলেনি, তাছাড়া আমার তো দাদা বৌদি নেই যে আমায় শিখিয়ে দেবে। তোমার বন্ধুরা? হ্যাঁ, বন্ধুদের মধ্যে কে যেন একটা বলেছিল, ভাই সোনার দোকানে যাও আর আংটির মাপটা নিয়েছো তো? কথাটার খুব একটা গুরুত্ব দেয়নি সৌভিক। এখন বলছে ভুল হয়ে গিয়েছে। বলছি, পরে দিলে হয় না? না, আমার এখনই সোনার আংটি চাই। আমার বৌদি বলেছে। বৌদি? হ্যাঁ, ঝুমুর বৌদি, পাশের বাড়ি, বলেছে স্বামী নাকি হাতের অনামিকায় সোনার আংটি পরায়। এই অনামিকার সঙ্গে নাকি হৃদয়ের যোগ। বাহ, এত কিছু জানো? জানি তো। কথা বলতে বলতে স্ত্রীর দিকে এক পা দুপা করে আগিয়েছিল সৌভিক। তারপর স্ত্রীর বকবক করা ঠোঁটের ওপরে আলতো করে ঠোঁটটাকে স্পর্শ করতেই সব কথা বন্ধ হয়ে গিয়েছিল শতরূপার। চোখ বন্ধ করে সারা লোম খাড়া দিয়ে উঠেছিল তার। তারপর সৌভিক যখন তাকে বিছানায় শুইয়ে তার সাথে শুরু করে বাসর, তখন তো আংটির প্রয়োজনই হয় না। শতরূপার কানের কাছে ঠোঁট নিয়ে বলেছিল, আর আংটি লাগবে না? লজ্জা পেয়েছিল শতরূপা।
শরীরটা শিহরিত হয়ে ওঠে সৌভিকের মায়ের কথা শুনে। মা হাতে একটা গয়নার বাক্স দিয়ে বললেন, এইটার মধ্যে আছে, নতুন বৌমাকে দিবি কেমন? বাধ্য ছেলের মতো সৌভিক ঘরে ঢোকে। নতুন বউ ফুলের ওপরে বসে রয়েছে। আজকে তার পরনে নীল রঙের শাড়ি, তবে শতরূপার পরনে ছিল আকাশি রঙের। একটু পার্থক্য হয়েছে এই যা। বিছানায় বসে রয়েছে তার স্ত্রী। স্বামীকে ঘরে ঢুকতে দেখেই উঠে আসে এবং সাষ্টাঙ্গে প্রণাম করে। শতরূপাও এমনই করেছিল। থাক 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 থাক, ওঠো ওঠো, প্রণাম প্রণাম করতে হবে না। আপনি আমার স্বামী। সারাদিন পরে প্রথম কণ্ঠস্বর শোনে সে। আপনাকে প্রণাম করার কথা শিখিয়ে দিয়েছে মা। তাই? মা শিখিয়ে দিয়েছে? হ্যাঁ। খটকা লাগে সৌভিকের। দরজা বন্ধ করে দেয় সে। বলে, যাও ওখানে গিয়ে বসো। না, আপনার সঙ্গে সঙ্গেই থাকতে বলেছে। কে বলেছে? মা। আচ্ছা। সৌভিক টেবিলের ওপরে রাখা জলটা খায়। স্ত্রী তখনও ওর পেছনে দাঁড়িয়ে। তোমাকে না বসতে বলছি, যাও গিয়ে বসো, এমন করে ঘুরলে আমার মাথা ঘোরে। আচ্ছা, কিন্তু আপনার মাই তো শিখিয়ে দিল সব সময় আপনার সঙ্গে সঙ্গে থাকতে, আপনার পেছনে পেছনে ঘুরতে। আমার মা? হ্যাঁ। এতক্ষণ ধরে সৌভিক ভাবছিল হয়তো মেয়েটির মা তাকে শিখিয়ে দিয়েছে। এখন বুঝতে পারছে মায়ের এই মেয়েকে খুব পছন্দ। শতরূপাকে দুচক্ষে দেখতে পারতো না, আর একে একেবারে নয়নের মণি করে রেখেছে। বসো, তোমার জন্য উপহার আছে। বউটি লজ্জায় লাল হয়ে যায়। এই মেয়েই নাকি 16 বছর বয়সে পালিয়ে গিয়েছিল, এখন নাকি ওর বয়স 19 বছর। যদি পালিয়ে গিয়ে থাকে, কারোর সঙ্গে রাত্রিবাস করে থাকে, তাহলে তো ফুলসজ্জা রাতের মাহাত্ম্য সম্পর্কে সে ওয়াকিবহাল। এই মেয়ের সঙ্গে এক হতে পারবে কি সৌভিক? নাকি স্ত্রীর কর্তব্য, স্বামীর কর্তব্য সবটাই তাকে করতে হবে? না, পারবে না, শত হলেও পারবে না। হয়তো কোনো দিন কোনো রকম ভাবে এই মেয়েটার প্রতি যদি ভালোবাসা জন্মায় তবেই। পাঞ্জাবির পকেট থেকে গয়নার বাক্সটা বের করে খোলার সঙ্গে সঙ্গে সৌভিকের চোখ কুছানা বড়া। এ কি, তো সেই চেনটা! মা, মা তাহলে আমার ঘর থেকে চেনটা? এটা কি? কিছু আর বলতে পারে না সৌভিক। মেয়েটার হাতে বাক্স ধরিয়ে দিয়ে বলে, তোমার জন্যে, পরে নাও। খুশি হয়ে মেয়েটি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সৌভিককে একবারও বলে না তুমি পরিয়ে দাও, অথচ শতরূপা বলেছিল চেনটা দেখার সঙ্গে সঙ্গে, এত দাম দিয়ে কেন কিনতে গেলে? হি বাবা, চকচক করছে, এগুলো হিরে না? পছন্দ? কত দাম নিয়েছে? একই জিনিসপত্রের কত দাম। সংসারের হাল টানতে হয়, তাছাড়া ভবিষ্যতের জন্য কিছু গোছাতে হবে না? মা বাবাকে দেখতে হবে। সব হবে, পাকা পাকা কথা না বলে এটা পরে নাও। তুমি যখন হাতে করে এনেছো, তুমিই পরিয়ে দাও। গলায় হারটা পরার পরে মেয়েটি ঘুরে তাকায় সৌভিকের দিকে। না, হিরেগুলো চকচক করছে না। দেখেই মনে হচ্ছে আগুনে একবার দগ্ধে পুড়ে কেমন যেন বর্ণ ছাড়া হয়ে গিয়েছে হিরেগুলো। সৌভিক কোলবালিশটা নিয়ে শুয়ে পড়ে। স্বামীকে শুয়ে পড়তে দেখে কিছু আর বলতে পারে না মেয়েটি। সেও পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন কাক ভরে ঘুম ভাঙে মেয়েটার। তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে যখন ঘরে ঢোকে, তখন আয়নায় নিজের মুখটাকে দেখে কেমন যেন লজ্জিত বলে মনে হয়। 16 বছর বয়সে পালিয়ে গিয়েছিল সে মাধব বলে একটি মাতালের সঙ্গে। পালিয়ে যাবার মুহূর্তেই বুঝতে পেরেছিল সে কত বড় ভুল করেছে। মাধব তাকে নিয়ে গিয়েছিল হোটেল রুমে, ধ্বংস করেছিল তার সম্পূর্ণ শরীরটা, ক্ষয়ীভূত করেছিল তার যোনিটাকে। আর এখন এই জন্যেই বোধহয় বাড়িতে বাবা মা যেহেতু সত্যি কথা বলে বিয়ে দেয়নি, বলেছিল মেয়েকে নিয়ে সেই রাতেই চলে এসেছে, সেই জন্যেই বোধহয় স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হতে হলো তাকে। চোখে জল এসেছিল ঠিকই, কিন্তু মনে মনে পণ করল সে যেভাবেই হোক স্বামীর কাছ থেকে ভালোবাসা আদায় করেই ছাড়বে। গলার হারটার দিকে হাত দিয়ে একবার বুলিয়ে নিল, তারপর স্মৃতিবর্তী সিঁদুর পরে কপালে টিপ পরে নিচে গেল রান্নাঘরে। বাড়ির সকলে ঘুমোচ্ছে। ইচ্ছে ছিল গরম গরম চা করে সকলকে জাগানো। চা করতে গিয়ে রান্নাঘরে দরজা খুলে গ্যাস অন করতে গিয়েই দেখে গ্যাসটা জ্বলছে না। তাহলে কি বিয়ে বাড়ি রান্নাবান্না করতে গিয়ে গ্যাস ফুরিয়ে গেছে? যাক, পাশেই স্টোভটা রয়েছে। স্টোভে আগুন দিয়ে চায়ের জল বসায় মেয়েটা।
তৎক্ষণাৎ ঘটে অঘটনটা। জোর শব্দে ঘুম ভাঙে বাড়ির প্রত্যেকটি সদস্যের। ছুটতে আসে প্রভাদেবী, ছুটতে আসে সুবোধবাবু, যে কজন আত্মীয় স্বজন বাড়িতে ছিলেন তারা সকলে। ঘুম ভেঙে যায় সৌভিকের। কি হলো, কি হলো? আবার রান্নাঘরে আগুন লেগেছে, স্টোভটা ব্লাস্ট করে। দগ্ধ শরীরটাকে নিয়ে উঠোনের মধ্যে দৌড়াদৌড়ি করছে নতুন বউটা, চিৎকার করছে। যদিও আগুনের লেলিহান শিখায় তার চিৎকার ঢাকা পড়ে যাচ্ছে। বৌমাকে পুড়তে দেখে চিৎকার করে উঠলেন প্রভাদেবী, বললেন, ও মা গো, ও মা, কি করে হলো, কি করে হলো? হ্যাঁ, এরম তো হওয়ার কথা না। হ্যাঁ, আমি নিজে স্টোভ কালকে ঠিক করেছি। ওগো, ওগো, তোমরা কেউ খবর দাও হাসপাতালে, কেউ ডাক্তার ডাকো। আমার বৌমার কি হলো, কি হলো আমার বৌমার? প্রথমত কথাটা খেয়াল করে না সুবোধবাবু, কিন্তু দ্বিতীয়বার প্রভাদেবীর প্রলাপটা ওনার বুকের ভেতরে খোঁচা দিয়ে যায়। মেয়েটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে, তবে কিছুটা নাকি বিপদ থেকে বাঁচানো গিয়েছে তাকে। সৌভিক বসেছিল স্ত্রীর মাথার কাছে, চোখের জলটা মুছে বাইরে বেরিয়ে আসে। দাঁড়িয়ে রয়েছেন সুবোধবাবু এবং প্রভাদেবী। প্রভাদেবীর মাথাটা নিচু। এদিকে আয়। কি হয়েছে বাবা? নাও বলো, কি বলবে? কিছু বলার থাকলে বলো, নাকি আমি বলছি, তোর বউটাকে, আগের বউটাকে আমি মেরেছি। মা? হ্যাঁ, স্টোভটা বাস্ট করেনি, দুধ গরম করছিল। আমি ওর শাড়ির আঁচলে ইচ্ছে করে কেরোসিন ঢেলে ওর গায়ে। ছি মা, কেন? চিৎকার করে ওঠে সৌভিক। আমি ওকে সহ্য করতে পারতাম না। তবে বিশ্বাস কর, তোর এই বউকে আমি মারিনি। গ্যাসে সব ঠিকঠাক ছিল, স্টোভটাও পরিষ্কার করে রাতে আমি শুয়েছি। হঠাৎ করে ওরকম দুম করে শব্দ হওয়াতে আমার বুকের ভেতরটা খচ করলো। গতকাল রাতে স্বপ্ন দেখেছি, সব জ্বলে পুড়ে ছাড় হয়ে যাচ্ছে। তোর বউটাও, আমার বোনের স্বপ্ন সত্যি হলো বাবা। আমি তোর বউটাকে মারিনি, কিন্তু এই শতরূপা, ওর ভূত আমাকে ভয় দেখিয়ে সব বলিয়ে নিচ্ছে। সৌভিক চোখে জল নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। তুমি তুমি এত নিচে নামতে পারো মা? ছি, আমি জাস্ট কল্পনা করতে পারছি না। বাবা, বাবা, যদি শতরূপার শরীরটাকে একটু কাটাছাড়া করা হতো। আমি বারবার তোকে বলেছিলাম যে বৌমার মৃত্যু স্বাভাবিক নয়। তোর মা বরাবর সহ্য করতে পারে না তাকে। এই কারণে আমি কালকে রাতে স্টোভের মধ্যে এমন কারসাজি করে রেখেছিলাম যে ধরানোর সঙ্গে সঙ্গে সেটা বাস্ট করবে। তবে রক্ষা শতরূপা ছিল বলেই এই বৌমা সম্পূর্ণভাবে পুড়ে যায়নি, বিপদ থেকে বেঁচে গিয়েছে। শোনো প্রভা, তুমি যতই আমার বৌমাকে অলক্ষ্মী প্রতিপন্ন করো না কেন, আমি জানি আমার মেয়েটা যে কত বড় লক্ষ্মী ছিল। শরীর সুস্থ হয়ে যায় নতুন বউয়ের। প্রভাদেবীকে ক্ষমা করে দিতে বলে বারবার সুবোধবাবু। দেখ বাবা, তুই ইচ্ছে করলেই থানা পুলিশ করতে পারিস, তোর স্ত্রীর মৃত্যুর জন্য তোর মাকে জেল খাটাতে পারিস, কিন্তু বয়স তো হয়েছে, পারবি তো সহ্য করতে মাকে জেলের ভাত খাওয়াতে? ক্ষমা করে দে না, ও যা করেছে সারা জীবন ও কষ্ট পাবে। সৌভিক সস্ত্রীক শহরে চলে গিয়েছে। এই স্ত্রী সুস্থ হওয়ার পর তার সমস্ত শরীরের প্লাস্টিক সার্জারি করা প্রয়োজন ছিল, যদিও স্ত্রীর চোখ নাকের অবস্থা এখন অত্যন্ত বিদগ্ধ। কেবলমাত্র কণ্ঠের কাছে গলার হাড়, যেখানে চকচক করছে 5টা হিরে, সেই জায়গাটুকুই আকর্ষিত করে রেখেছে সৌভিককে। কারণ ওই অঙ্গটুকুই সৌভিকের সমস্ত শরীরে শিহরণ জাগায় নতুন বউয়ের দগ্ধ শরীরটাকে ভালোবাসার জন্য। যেন এখনো গন্ধ পায় সৌভিক পোড়া শরীরটার মধ্যে আগের স্ত্রী শতরূপার। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে
বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।